স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, আর সাথে আছি আমি সামিয়া জান্নাহ। শত্রু অনেক, তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে না, এই মন্তব্য করে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে দেশ তত পিছিয়ে যাবে। সরকার আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে, এমনটাই আশা বিএনপির। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন করে হত্যার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন দলটির নেতারা। রবিবার সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর শুরু হয় সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি। এরপর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নেতারা। অভিযোগ করেন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসনকে হত্যার নানা ষড়যন্ত্রের। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক, বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে কাভার করে দিতে হবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। তিনি জানান, লন্ডনে বৈঠকে নির্ধারিত সময়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নেতারা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। জুলাই আগস্টে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বিরোধ, কোনো যুদ্ধ নয়, এমন যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনাকে সাজা দেওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনাল আইনের অপব্যাখ্যা দিয়েছে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গত বছর জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১,৫০০, আহত হন ২৫,০০০ মানুষ। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সুনির্দিষ্ট 5 অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সেই অভিযোগ গঠনের শুনানিতে শেখ হাসিনা ও কামালকে অব্যাহতি চেয়ে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দায়ের করা তথ্য প্রমাণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে আসামি পক্ষের ব্যাখ্যা আইনের অপলাপ বলে দাবি করে প্রসিকিউশন। এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। অভিযুক্তদের এই আইনে সাজার সুযোগ রয়েছে কিনা তা বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। শুনানিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে কোনো অন্যায় দাবি করা হয়নি বলে দাবি করলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। গণমাধ্যমে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়ব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাকে ব্যক্তিগতভাবে এবং সরকারকে বিব্রত করার জন্য এসব করা হচ্ছে। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, টেলিকম খাতের নজরদারি করার সক্ষমতা বিটিআরসির আছে।
দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুপারিশ এমনকি দুর্নীতি দমন কমিশনের স্পষ্ট আপত্তি উপেক্ষা করে অপ্রয়োজনীয় এই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই প্রক্রিয়া সচল রাখতে দুদকের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, যিনি নিজ প্যাডে চিঠি দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না। এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি। বিভাগীয় শহরে হাইকোর্ট স্থানান্তরে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীরা কমিশনের ওই সুপারিশকে অবৈধ বলে দাবি করেন। তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিভাগ সংস্কার কমিশন বিভাগীয় শহরগুলোতে স্থায়ী হাইকোর্ট স্থাপনের সুপারিশ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। কমিশনের ওই সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন আইনজীবীরা। 2024-25 অর্থ বছরে 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সেটা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, স্বাভাবিকভাবে চলছে কাস্টমস হাউসের কার্যক্রম, কেউ অভিযোগ করছে না। দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, স্বাভাবিকভাবে চলছে কাস্টমস হাউসের কার্যক্রম। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ব্যক্তি স্বার্থ নয়, রাষ্ট্রীয় স্বার্থকে গুরুত্ব দিতে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল বাগেরহাট জেলায়। আমরা এই মুহূর্তে বাগেরহাট সদর হাসপাতালে আছি এবং আমরা এখানে রোগীদের কথা শুনবো এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের কথাও শুনবো এই হাসপাতালের সেবা নিয়ে। আচ্ছা, আপনারা তো এই হাসপাতালে এসেছেন এই সেবা নিতে, তো কেমন ছিল আজকে, মানে আপনাদের এইখানকার যে চিকিৎসা সেবা নিতে আসছেন সেই সেবাটা কেমন? মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে কি আরো যদি ডাক্তার থাকতে হয়তো আমাদের সুবিধা হতো। মানে আপনারা ডাক্তার আরো বেশি হলে ভালো হতো। আমরা এই হাসপাতালের পরিসংখ্যানেও দেখেছি যে ডাক্তারের সংখ্যা কম। আপনার কি মনে হয়, মানে এটা সেবা? আমার মনে হচ্ছে যে আপনার এখানে এই যে প্রথমে যেখানে এমার্জেন্সি না, ওই যে প্রথমে যে টিকিট কেটে যে রুগীগুলো, অনেক রোগের ভিড় এখানে। আমার মনে হয় যে আরো ডাক্তার বেশি হলে ভালো হতো। রুগীরা অনেক কষ্ট করে দাঁড়ায় থাকে অনেক বড় লাইন দিয়ে। এখন হচ্ছে এখানে ডাক্তার বেশি হলে আমাদের মনে হয় এখানে ভালো হতো, রুগীদের অত কষ্ট করতে হতো না। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই হাসপাতালের যে পরিমাণ রোগী আসে সেই তুলনায় ডাক্তার নেই এবং সেই জন্য সেবাও হয়তো কিছুটা ব্যাহত হয়। আমরা একজন হাসপাতালের কর্তৃপক্ষ আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই হাসপাতালের চিত্রটা কি একটু যদি বলতেন। ধন্যবাদ ডিবিসিকে সময় উপযোগী একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাগেরহাট 250 জেলা হাসপাতালের আমাদের চিকিৎসক সংকট রয়েছে, নার্স সংকট রয়েছে এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংকট রয়েছে। আলটিমেটলি জনবলের যেমন সংকট রয়েছে, তদ্রুপ আমাদের ওষুধপত্রের সংকট রয়েছে এবং বিভিন্ন বিভাগের যে যন্ত্রপাতি দরকার সেগুলো সম্পূর্ণ নাই, যে কারণে অনেক সেবার আমরা ব্যাহত হচ্ছে। আমরা আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারলে মানুষের সেবা, যে কাঙ্ক্ষিত সেবায় আমরা আসতে পারবো। যেমন আমাদের চিকিৎসকের সংকট রয়েছে প্রচুর, একেবারে 50% চিকিৎসক নাই। তার ভিতর কনসালটেন্ট লেভেলের সিনিয়র কনসালটেন্ট মাত্র 2 জন আছে, যেখানে থাকার কথা ছিল 10 জন। জুনিয়র কনসালটেন্ট 12 জনের ভিতরে আছে মাত্র 4 জন।
এভাবেই আসলে আমার সিস্টারদের ভিতরে এখনো 30টা পোস্ট খালি এবং চতুর্থ শ্রেণীর আমার 55%, তৃতীয় শ্রেণীর 55% পোস্ট খালি। এই অবস্থায় কিন্তু আমরা হাসপাতাল চালাচ্ছি। হাসপাতালের আইসিইউ সেবাটা কেমন? দুঃখিত, হাসপাতালে আইসিইউ সেবা আমরা 2025 সালের জানুয়ারি মাস থেকে আমরা দিতে পারিনি, কারণ আমাদের জনবল সংকটের কারণে। আমাদের কিন্তু সুন্দর আইসিইউ আছে, মাঝে মধ্যে আমরা আইসিইউ কি খুলে একটু যন্ত্রপাতি যারা আছে তাদের দিয়ে একটু পরিচর্যা করার চেষ্টা করি। আসলে জনবল যদি পাই তা আমরা পরিপূর্ণ আইসিইউ সেবা দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে এই হাসপাতালের যে পরিমাণ সেবা দেয়া দরকার, জনবল সংকট এবং অন্যান্য সংকটের কারণে সেই সেবা কিন্তু দিতে পারছেন না কর্তৃপক্ষ, সেটি আমাদেরকে জানালেন এবং আমরা আশা করি হয়তো পরবর্তীতে এই সংকট দ্রুত সমাধান হবে। তো CSRM ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল এই বাগেরহাট জেলায়। পরবর্তী সংবাদে আমরা প্রশাসক এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে 17 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দীর্ঘ সময় পর চামিকা করুণারত্নেকে ডাকা হয়েছে শ্রীলঙ্কার জার্সিতে। বাংলাদেশ সিরিজে খেলবেন দাসুন সানাকাও। 10 জুলাই ক্যান্ডিতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার 3 ম্যাচের টি-20 সিরিজ। 13 জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও 16 জুলাই কলম্বোতে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে জায়গা পাননি তারকা ব্যাটার ভানুকা রাজাপাকসে। অধিনায়ক হিসেবে আছেন জারিথ আসালাঙ্কা, সহ অধিনায়ক পাথুম নিসাঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে 2 নেতার বৈঠক থেকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, গাজা সংঘাতের অবসানের জন্য তিনি দৃঢ় অবস্থানে আছেন। এছাড়া এ বিষয়ে একটি চুক্তি হবে বলে তার আশা প্রকাশ করেন। এদিকে রবিবার সন্ধ্যায় কাতারের 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাবের ওপর ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা আবার শুরু হয়েছে। প্রায় 6 মাস আগে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহু তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর করলেন। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সাথে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর এই প্রথমবারের মতো নেতারা বৈঠক করবেন।